হ্যালো গাইস, ওয়েলকাম টু স্মার্ট। তো আজকের তিনটে টপিক হলো ন্যাশনাল এডুকেশন পলিসি, রাশিয়া ইউক্রেন ওয়ার আর তার ইম্প্যাক্ট, আর ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। তো ফার্স্ট হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এটা হচ্ছে 21st সেঞ্চুরির ফার্স্ট এডুকেশন পলিসি, যেটা কিন্তু 2020-তে এসেছিল। ওকে, রিপ্লেস কাকে করেছে? 1986 এর পলিসিকে, যেটা 1992-তে মডিফাই করা হয়েছে। তো কেন আনা হয়েছে? কারণ হচ্ছে এন্টায়ার যে এডুকেশনাল সিস্টেম, তাকে ট্রান্সফর্ম করতে চায়। এন্টায়ার এডুকেশন সিস্টেম মানে প্রি প্রাইমারি থেকে হায়ার এডুকেশন টোটাল। এবং এটা অ্যালাইন করতে চায় উইথ 21st সেঞ্চুরি গোলস এবং ইন্ডিয়ান ভ্যালুজ এর সাথে। তার মানে কি না, একটা হোলিস্টিক এডুকেশনাল সিস্টেমে চেঞ্জ আনতে চায়। হোলিস্টিক চেঞ্জ মানে কি, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনতে চায়, এবং সেটাকে মোর ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক, এবং ইকুইটেবল মানে ন্যায়সঙ্গত বানাতে চায়। তো কিভাবে বানাবে না, ক্লাস 10 প্লাস 2 মানে হচ্ছে যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেটাকে চেঞ্জ করে স্কুল এডুকেশনে ক্লাস 5, 3, 3, 4 মডেল আনা হয়েছে। তো প্রথম যে 5, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ির 3 বছর, 3 ইয়ার্স এর। হ্যাঁ, যেটা হচ্ছে প্লে বেস স্কুল, আর ডিসকভারি লার্নিং এর উপর ফোকাস করা হবে। এবং ইসিসিই কে তখন ইউনিভার্সালাইজ করার কথা বলা হয়েছে। ইসিসিই মানে কি, আর্লি চাইল্ডহুড কেয়ার চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো এই আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশনকে ইউনিভার্সালাইজ করার কথা বলা হয়েছে আফটার এজ 3+। এবং ফাউন্ডেশন যে স্টেজ আছে 5 ইয়ার্স, তাতে এই অঙ্গনওয়াড়ি প্লাস ক্লাসেস 1 and 2। নেক্সট স্টেজেতে কি, ক্লাস 3 to 5। আর এই 3 to 5 এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাদার টাং এর ওপরেতে বিশেষ জোর দেওয়া হয়েছে, গ্রেড 5 অব্দি। তারপরে ক্লাস 6 to 8, এই 6 to 8 এর মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে ভোকেশনাল এডুকেশনের উপরে বা কর্মমুখী শিক্ষার উপরে। ওকে, নেক্সট স্টেজ হচ্ছে ক্লাস 9 to 12। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে অ্যাজ এ হোল কিন্তু কারিকুলামটাকে বলা হচ্ছে যে রিডিউস করা হবে এবং মোর কনসেপ্ট বেসড করা হবে। এবার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি না, মাল্টিডিসিপ্লিনারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ খোলার কথা বলা হয়েছে। অর্থাৎ কি, নো রিজিড সেপারেশন নো রিজিড সেপারেশন বিটুইন স্ট্রিমস বিটুইন স্ট্রিমস মানে কি না, আর্টস সায়েন্স এর মধ্যে মুভ করা যাবে ইজিলি। আর্টস সায়েন্স কমার্সের মধ্যে তুমি চাইলেই মুভ করতে পারো। ওকে, কোনো রিজিড সেপারেশন থাকবে না। কি, আন্ডার গ্রাজুয়েটের 4 ইয়ার একটা ফ্লেক্সিবল প্রোগ্রাম হবে, এবং উইথ মাল্টিপল এক্সিট অপশনস থাকবে তাতে। 1 ইয়ারের জন্য সার্টিফিকেট, 2 ইয়ারের জন্য ডিপ্লোমা, আর 3 to 4 ইয়ার্স হচ্ছে ডিগ্রি। আর এস্টাবলিশ করা হবে একটা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটটা কি, এটা একটা ব্যাংকের মতো ফাংশন করবে, বাট এটা কিন্তু একটা ন্যাশনাল ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা ন্যাশনাল ডিজিটাল প্ল্যাটফর্ম, যাতে ব্যাংকের মতো যেটা ফাংশন করবে, এবং এতে একাডেমিক ক্রেডিট অ্যাড হবে। ওকে, নেক্সট হচ্ছে যে ইনস্টিটিউশনাল চেঞ্জেস আনা হবে কিছু। আগে যেরকম এআইসিটি ছিল টেকনোলজির ক্ষেত্রে, যে ছিল রেগুলেটরি বডি, এছাড়া ইউজিসি ছিল, এছাড়া ছিল এনসিটি, যেটা টিচার্স এডুকেশনের ওপরে। এসবকে বাদ দিয়ে একেবারে একটা সিঙ্গেল রেগুলেটরি বডি করা হবে, সিঙ্গেল রেগুলেটরি বডি, HECI, উইথ 4 ভার্টিকেলস। তার মধ্যে রেগুলেশনের জন্য অর্থাৎ নিয়ন্ত্রণের জন্য NAGRC, স্বীকৃতি দেওয়ার জন্য NSE, অ্যাক্রিডিশনের জন্য NSE, ফান্ডিং এর জন্য AGGC, ওকে, টাকা দেওয়ার জন্য AGGC, আর GEC কিসের জন্য, কারিকুলাম এবং স্ট্যান্ডার্ডস এর জন্য। এছাড়া NRF খোলা হবে, সেটা হচ্ছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, সেটা হচ্ছে রিসার্চকে ফান্ড করার জন্য। নেক্সট, টিচার্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো 4 ইয়ারে একটা ইন্টিগ্রেটেড বিএড করার কথা বলা হচ্ছে 2030-র মধ্যে। 4 ইয়ারের ইন্টিগ্রেটেড বিএড। এছাড়া দীক্ষা দীক্ষা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট করানো হবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি। আর এনহ্যান্স স্ট্যাটাস অ্যান্ড ট্রেনিং ফর টিচার্স।
এছাড়া টেকনোলজির ইউজ হবে, কি টেকনোলজি? যেরকম আমি বললাম দীক্ষা যে প্ল্যাটফর্মটা আছে, দীক্ষা প্ল্যাটফর্ম, এছাড়া সোয়াম, ই পাঠশালা তো অলরেডি চালু হয়ে গেছে, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন করা, এআই কে ইউজ করা, ভার্চুয়াল ল্যাবস, ওকে। আর হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ এনইটিএফ, অর্থাৎ ন্যাশনাল এডটেক ফোরামের একটা একটা এস্টাবলিশ করা। এটা হচ্ছে ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনের উপরে ফোকাস করা হবে। ইকুইটেবল মানে হচ্ছে ন্যায়সঙ্গত, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। তো অন্তর্ভুক্তি কাদের? এসসি এসটি ওবিসির, গার্লস এর, ট্রান্সজেন্ডারদের, যারা দিব্যাং, ডিসেবিলিটি যাদের আছে তাদের, সেরকম চিলড্রেনদেরকে। জেন্ডার ইনক্লুশন ফান্ড এস্টাবলিশ করা এবং স্কুল কমপ্লেক্সেস এর মধ্যে রিসোর্সকে শেয়ারিং এর একটা ব্যবস্থা রাখা। রেলিভেন্স গ্লোবালি এবং ইন্ডিয়ান কনটেক্সটে রেলিভেন্স কি? প্রথম হচ্ছে SDG 4, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4, তাতে কিন্তু কোয়ালিটি এডুকেশনের উপরে জোর দেওয়া হয়েছে। ইন্ডিয়ার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাকেও কিন্তু সাপোর্ট করে। নেক্সট কি? ইকুইপস ইউথ উইথ 21st সেঞ্চুরি স্কিলস, ওকে। এবং ইন্ডিয়া যে গ্লোবাল ইমেজ ইন এডুকেশন পলিসি লিডারশিপ, তাকেও সেটাকেও এনহ্যান্স করবে। নেক্সট গভর্নেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। প্রথম হচ্ছে এটা পারখ মানে কি? এটা গভর্নেন্সের জন্য, মানে অ্যাসেসমেন্টের জন্য এই সেন্টারটা খোলার কথা বলা হয়েছে। এছাড়া ইনস্টিটিউশনাল অটোনমি দেওয়ার কথা বলা হয়েছে, ওকে। নেক্সট কি? টার্গেটস কি আছে? টার্গেটস গুলোর মধ্যে প্রথম হচ্ছে 100% GR ইন স্কুল এডুকেশন। GR মানে কি? গ্রস এনরোলমেন্ট রেশিও। এনরোলমেন্ট রেশিও মানে, এর মানে হচ্ছে যে টোটাল যে এনরোলমেন্ট, টোটাল যে এনরোলমেন্ট একটা যে কোনো স্টেজেতে, অ্যাট এনি স্টেজ, ডিভাইড বাই ওই স্টেজেতে এলিজিবল, সেম স্টেজেতে এলিজিবল যে পপুলেশন, ঠিক আছে? যারা এলিজিবল যারা আছে ওই স্টেজেতে, ইন্টু 100, এটা হচ্ছে GER, গ্রস এনরোলমেন্ট রেশিও। তো এটা বলা হচ্ছে স্কুল এডুকেশনেতে 100% বাই 2030 বা 2030-এর মধ্যে। 2035-এর মধ্যে বলছে 50% GR ইন হায়ার এডুকেশন। এখন কিন্তু GR হচ্ছে 27%। হুম, সেখান থেকে 35-এর মধ্যে 50% বলা হচ্ছে। ইউনিভার্সাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বাই গ্রেড 3, মানে অ্যাটলিস্ট কিছুটা, মানে হাতে লেখার এবং বেসিক ম্যাথস করার যে ক্ষমতা, সেটা ক্লাস 3 এর মধ্যে রপ্ত করা, সবার জন্য রপ্ত করতে হবে সবাইকে আর কি, বাই 2026 এবং 27। আর 6% অফ জিডিপি কিন্তু এডুকেশনেতে স্পেন্ড করতে হবে পাবলিক স্পেন্ডিং হিসাবে, যেটা কিন্তু অনেক কম। চ্যালেঞ্জেস এন্ড ক্রিটিসিজম, তার মধ্যে কি আছে না? প্রথম হচ্ছে ইমপ্লিমেন্টেশন ভ্যারিজ বাই স্টেট। কেন না? এডুকেশন কিন্তু কনকারেন্ট লিস্টে আছে, অর্থাৎ বোথ স্টেট এবং প্লাস ইউনিয়নের কন্ট্রোলে। কনকারেন্ট লিস্টের এন্ট্রি নাম্বার 25-এতে মেনশন করা আছে, এন্ট্রি 25-এতে। তো এটা একটা প্রবলেম। যেমন যদিও ইউনিয়নের যদি কোনো কনফ্লিক্ট হয়, ইন কেস অফ কনফ্লিক্ট কি হয় না? ইউনিয়ন লজ, যেটা ইউনিয়ন লজ প্রিভেলস, ইউনিয়ন লজ প্রিভেল করে। এটা কোথায় বলা আছে? আর্টিকেল 254-এ, ওকে। আচ্ছা, এছাড়া কি? টিচার ট্রেনিং যে স্কেল, সেটা ম্যাসিভ। ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস আছে। ইভেন তো আমরা জানি ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস কি, বাথরুমও সঠিকভাবে নেই বিভিন্ন স্কুলেতে, রুরাল এরিয়াসে। এছাড়া কি? ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশনের ডিফিকাল্টি আছে। এত ল্যাঙ্গুয়েজ আমাদের, ডাইভার্সিফাইড ল্যাঙ্গুয়েজ, রিকোয়ার সাস্টেইনড ফান্ডিং অ্যান্ড মনিটরিং, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ে ফরওয়ার্ড কি? প্রথম হচ্ছে যে সেন্টার আর স্টেটের মধ্যে কোঅর্ডিনেশন তৈরি করা। নেক্সট হচ্ছে ফেজে ফেজে ইমপ্লিমেন্টেশন করা, ফেজে ফেজে একটা ক্লিয়ার টার্গেট নিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে। টিচার্সদের ক্যাপাসিটি বিল্ডিং, টিচার্সদের, এবং পাবলিক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটাকে এক্সপ্যান্ড করা, মানে যেমন হচ্ছে ই পাঠশালা, ঠিক আছে? এসব যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আছে পাবলিক, সেগুলোকে এক্সপ্যান্ড করা। প্লাস কি? ফোকাস অন ইকুইটি, মার্জিনালাইজড যে কমিউনিটিস আছে, জেন্ডার প্যারিটি, এইগুলোকে মাথায় রাখা, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। এটা হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। নেক্সট হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার এবং তার ইম্প্যাক্ট গুলো দেখে নিই আমরা। 1991-এতে যখন কোল্ড ওয়ার এন্ড এর পরেতে ইউএসএসআর যখন কোল্যাপস করে, তখন ইউক্রেন ইন্ডিপেন্ডেন্স পায়। বা 2014-এতে কিন্তু রাশিয়া ক্রাইমিয়াকে অ্যানেক্স করে, যেটা ছিল ইউক্রেনের পার্ট।
ওকে? এছাড়া সেপারেটিস্ট যারা ছিল, সেপারেটিস্ট মানে কারা? না যারা রাশিয়াকে যারা সাপোর্ট করে অথচ ইউক্রেনের বাসী, সেটা ডনেস্ক আর লুহান্স্কের যারা ইস্টার্ন ইউক্রেনের এরা। তো তাদেরকে কিন্তু ব্যাক করে হচ্ছে এই রাশিয়ানরা। নেক্সট এটাই কিন্তু প্রথম ফ্ল্যাশ পয়েন্ট। এরপরে মিন্স্ক একটা এগ্রিমেন্ট হয় 2015-তে, যেটা ডিএসকেলেট করে কনফ্লিক্টটাকে। ঠিক আছে? বাট তারপর থেকেই প্রবলেম কিন্তু শুরু হয়েই গেছিল। তো এইবারে যে ওয়ারটা হয়েছে সেই ওয়ারের কজটা কি? তো তার যে মেন কজ সেটা হচ্ছে যে ন্যাটোস ইস্টওয়ার্ড এক্সপ্যানশন, ইস্টার্ন সাইডেতে ন্যাটোর এক্সপ্যানশন। হ্যাঁ, যেটা রাশিয়ার ভয় হচ্ছে যে ওয়েস্টার্ন মিলিটারি তাকে এনসার্কেল করবে, অর্থাৎ রাশিয়া এটাকে দেখে অ্যাজ ডাইরেক্ট থ্রেট, ডাইরেক্ট থ্রেট। ঠিক আছে? ন্যাটোর এক্সপ্যানশনটাকে, যেটা কি না ইকোনমিক, যেটা আমরা দেখবো যে ইউক্রেনের যে ইউ ওরিয়েন্টেশন, ইউক্রেনের ইউর প্রতি যে ওরিয়েন্টেশন সেটা একটা প্রবলেম। আর হচ্ছে রিফিউজ করেছিল ইউরেশিয়ান যে ইকোনমিক ইউনিয়ন তাতে জয়েন করতে ইউক্রেন। এটা একটা। তাতে কি হবে না, রাশিয়া ভয় পাচ্ছে যে যদি যদি আহ, ইউক্রেন ইউতে জয়েন করে নেয়, তাহলে হয়তো লস অফ অ্যাক্সেস, লস অফ অ্যাক্সেস টু টু ব্ল্যাক সি ট্রেড, যেটা যেটা রাশিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক সি ট্রেডের ওপরেতে যে অ্যাক্সেসটা সেটা লুজ করে যাবে এটা ভাবছে রাশিয়া। নেক্সট কি আইডেন্টিটি অ্যান্ড সোভারেন্টি। এটা হচ্ছে ইউক্রেন হচ্ছে প্রো ডেমোক্রেসি এবং প্রো ওয়েস্ট টিল্ড আছে, আর রাশিয়া চাইছে রিক্লেম করতে স্ট্র্যাটেজিক কন্ট্রোল। তো টাইম লাইন কি ছিল? টাইম লাইন হচ্ছে যে 2022-তে ফার্স্ট স্টার্ট হয়, রাশিয়া একটা লঞ্চ করে ফুল স্কেল ইনভেশন। ওভার 1 লাখ রাশিয়ান ট্রুপস ডিপ্লয় করা আছে ইউক্রেনের বর্ডারেতে। গ্লোবাল কন্ডেমেশনের মধ্যে আছে ইউএন কন্ডেমড দ্য ইনভেশন। এবার ইউএন করলেও কি সমস্যা না, রাশিয়া যেহেতু ইউএনএসসির মেম্বার, সে ভিটো করে দেয় এবং ভিটোড ইন ইউএসসি। নেক্সট হচ্ছে নেটো ইনক্রিজড প্রেজেন্স ইন ইস্টার্ন ইউরোপ। নেক্সট হচ্ছে ওয়েস্ট ইম্পোজড ইকোনমিক স্যাংশনস, রাশিয়ার উপর ইকোনমিক স্যাংশনস ইম্পোজ করা হয়। তো পিস টকের একটা চেষ্টা হয়েছে মাঝে মাঝেই, বাট যেমন টার্কি যেমন গ্রিন করিডর ডিলস করার চেষ্টা করেছে, বাট সেটা ফলপ্রসূ হয়নি। তো গ্লোবাল ইম্প্যাক্ট কি? গ্লোবাল ইম্প্যাক্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে পয়েন্ট আমাদের এখানে আলোচনা করা, সেটা হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট। তো গ্লোবাল ইম্প্যাক্ট অ্যান্ড ইন্ডিয়ান ইম্প্যাক্ট কি হয়েছে? তো সেটার ক্ষেত্রে হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেন হচ্ছে মেনলি টপ হুইট এক্সপোর্টার, গমের যে টপ এক্সপোর্টার কিন্তু এরা দুজন। তো যদি এক্সপোর্ট ব্লকেড হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? গ্লোবাল প্রাইস রাইজ হয়ে যাবে। আর এতে সবচেয়ে বেশি হিট কারা হয়েছে? আফ্রিকা অ্যান্ড এশিয়া, সাউথ এশিয়া। খালি খালি হুইট না, এছাড়াও কিন্তু মেজর এক্সপোর্টার কিন্তু হচ্ছে মেজের, সানফ্লাওয়ার অয়েলের। এইসবের যে দাম বাড়ার পিছনে কারণ কিন্তু এই ওয়ারও। তারপরে বার্লির, হ্যাঁ, এসবের কিন্তু মেজর এক্সপোর্টার। এর ফলে কি হচ্ছে? ফার্টিলাইজার শর্টেজ। রাশিয়া হচ্ছে মেজর এক্সপোর্টার অফ পটাশ অ্যান্ড নাইট্রোজেন। এর ফলে কি হচ্ছে না, যেহেতু শর্টেজ হচ্ছে পটাশ আর নাইট্রোজেনের, তাতে ইউরিয়ার ব্যবহারটা বাড়ছে। আর ইউরিয়ার ব্যবহার বাড়লে কি হচ্ছে? সয়েলের ডিগ্রেডেশনের রিস্ক বাড়ছে। ওকে, প্রাইস হাইক তো হচ্ছেই, তার সাথে সয়েলও খারাপ হচ্ছে। নেক্সট হচ্ছে এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস কি না, ইউর উপর গ্যাস ডিপেন্ডেন্সি আছে। তো এই যে ইউর যে গ্যাস ডিপেন্ডেন্সি সেটা ডিসরাপ্টেড, কারণ রাশিয়ার উপরেতে কিন্তু ইউ গ্যাসের জন্য ডিপেন্ড করছে, যেরকম জার্মানিতে লাইন যাচ্ছে, স্পেনে লাইন যাচ্ছে। সেটা কিন্তু ডিস্টার্ব হয়েছে। স্পাইক ইন অয়েল, গ্যাস অ্যান্ড কোল প্রাইসেস ওই জন্য গ্লোবালি। ঠিক আছে? এছাড়া হচ্ছে যে এনভায়রনমেন্টালি কিন্তু ফল আউট হয়েছে, যেরকম যে রাইজ ইন স্টাবল বার্নিং। কেন হচ্ছে এটা? কারণ হচ্ছে যে যেহেতু উইট কম আছে, সেজন্য রাইস বেশি প্রোডাকশন হচ্ছে। আর রাইসের বেশি প্রোডাকশন হলে কি হবে না, তারপরে স্টাবল বার্নিং হচ্ছে। স্টাবল বার্নিং হলে কি না, ফার্টিলাইজার মিসইউজ তো হচ্ছেই, এর ফলে এয়ার পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে। এছাড়া ফার্টিলাইজারের মিসইউজ হচ্ছে। ঠিক আছে?
কি ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। ইম্প্যাক্ট অন ইন্ডিয়ার মধ্যে আমরা যদি দেখি মেনলি হচ্ছে ডিপ্লোম্যাসির দিক দিয়ে। ডিপ্লোম্যাসি দিয়ে স্ট্র্যাটেজিক অটোনমি ইন্ডিয়া ফলো করে। হ্যাঁ? তো ভোট করতে অ্যাবস্টেন করেছে। ইয়েস বা নো কোনটাই দেয়নি। মেইনটেন্স টাইজ উইথ রাশিয়া এবং ওয়েস্ট দুটোর সাথেই মেইনটেইন করছে টাইজ। কারণ আমরা জানি ইন্ডিয়ার পলিসি নন অ্যালাইনমেন্ট, রাইট? তো ট্রেডের ক্ষেত্রে ডিসকাউন্টেড, কিন্তু এটা একটা সুবিধা হয়েছে, ডিসকাউন্টেড রাশিয়ান অয়েল কিন্তু ইন্ডিয়া ইম্পোর্ট করেছে। ঠিক? আর ফার্টিলাইজারে কিন্তু স্কারসিটি দেখা গেছে রাশিয়ান এক্সপোর্ট কাটসের জন্য। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অপারেশন গঙ্গা করা হয়েছিল, যেটা 20,000 ইন্ডিয়ান স্টুডেন্টসকে ইভাকুয়েট করা হয়েছে এই ওয়ার জোন থেকে, রাশিয়া ইউক্রেনের ওয়ার জোন থেকে। ওকে, এছাড়া কি, এছাড়া হচ্ছে যে ইন্ডিয়ান পলিসি রেসপন্সেস, ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি ফার্টিলাইজারের ক্ষেত্রে কিন্তু খুব ডিপেন্ডেন্ট ট্যাপের জন্য ডিএপি এবং পটাশের জন্য রাশিয়া থেকে। ওকে, ইন্ডিয়ান পলিসি রেসপন্স কি না, এগ্রিকালচারের দিকে মিলেট কাল্টিভেশনের উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। মিলেট কাল্টিভেশন, ঠিক আছে, কারণ কি না লেস ওয়াটার ইউজ হবে, মানে কি না প্রমোট ক্রপ ডাইভার্সিফিকেশন, কে প্রমোট করা হচ্ছে। অন্য ক্রপ যেটা জল কম লাগে সেরকম ক্রপ ইউজ করা হচ্ছে, যাতে কম ফার্টিলাইজার লাগে সেরকম ক্রপ ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। নেক্সট হচ্ছে প্রমোট বায়োডিগ্রেডেবল রেসিডিউস। ওকে, যেরকম হচ্ছে বায়োফুয়েল, কম্পোস্ট, এসবকে ইউজ করা কেমিক্যালের জায়গায়। নেক্সট টেকনোলজি, হ্যাপি সিডার মেশিনস। হ্যাপি সিডার মেশিনস যেটা স্টাবল বার্নিং কে কম করে। কিরকম ভাবে না, অ্যাকচুয়ালি কি না, হ্যাপি সিডার মেশিন হচ্ছে নো টিল ফার্মিং কে প্রমোট করে, নো টিল ফার্মিং। অর্থাৎ কি না, যে রাইস ফিল্ডেতে রাইসের স্ট্র গুলোকে রাখা সত্ত্বেও স্ট্র এর পাশ থেকে এমন ভাবে বসানো হবে যে প্যাডির যে নতুন বীজ সেগুলোকে বসানো যাবে, সিড গুলোকে বসানো যাবে ওই যে স্ট্র গুলো সেগুলোকে না তুলে। এটাই হচ্ছে হ্যাপি সিডার মেশিন। ওকে, অর্থাৎ টিল করার কোনো প্রয়োজন নেই, অথচ ফার্মিং হয়ে যাবে। নেক্সট কি, স্যাটেলাইট বেস ক্রপ ট্র্যাকিং এবং একটা রিনিউয়েবল পুশ মানে সোলার এবং উইন্ড এনার্জিতে ফসিল ফুয়েলের ওপর যে ডিপেন্ডেন্স সেটাকে কমান, সোলার এবং উইন্ড এনার্জির উপরে পুশ। নেক্সট হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যান্ড গ্লোবাল অ্যালাইনমেন্ট। কাদের কোন দিকে আছে, ওয়েস্টার্ন ব্লক যেটা, সেটা ইউক্রেনকে মিলিটারি আর ইকোনমিক্যালি সাপোর্ট করছে ওয়েস্টার্ন ব্লক। রাশিয়ান ডিমান্ড হচ্ছে নো ন্যাটো এক্সপেনশন, রাশিয়া চায় না যে ইউক্রেন ন্যাটোর মধ্যে জয়েন করুক, নিউট্রাল থাকুক ইউক্রেন। কেন না, এটা একটা বাফার স্টেট বিটুইন কে, ন্যাটো অ্যান্ড রাশিয়া, সেটা এরকম ভাবেই রাখতে চায় নিউট্রাল হিসাবে। নেক্সট কি, ইন্ডিয়া হচ্ছে চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সাউথ, নিউট্রাল এই কেসেতে, এবং ভয়েস ফর পিস ইন ইউএন, G20 অ্যান্ড ব্রিক্স, অলওয়েজ পিসের কথা বলে গেছে। স্ট্র্যাটেজিক কনসিকুয়েন্সেস কি, প্রথম হচ্ছে রাইজ ইন নিউ কোল্ড ওয়ার, একটা ইউএস ইউর একটা সংগঠন আর একটা রাশিয়া চায়না। আজ এ পুশ ফর ডি-ডলারাইজেশন অ্যান্ড ইন গ্লোবাল ট্রেড, ডলারটাকে কম ইউজ করা ট্রেডের জন্য। নেক্সট হচ্ছে কি, রিনিউয়েবল ট্রানজিশন ইউরোপেতে, কারণ গ্যাসের উপর ডিপেন্ডেন্সি ছিল ডিউ টু রাশিয়া, হুম, সেটাকে কমানো। নেক্সট হচ্ছে কি, অপরচুনিটিস ফর ইন্ডিয়া টু লিড নন অ্যালাইন্ড কোয়ালিশন, যারা অ্যালাইন নয় সেরকম যে দেশ আছে, যাদের এই যুদ্ধের সাথে কোনো মানে কোনো, তারা কোনো একটা দিক নিতে চায় না, হ্যাঁ, যারা নন অ্যালাইন্ড কারোর প্রতি, তাদের একটা কোয়ালিশনকে লিড করার একটা চান্স আছে ইন্ডিয়ার কাছে। যেরকম আফ্রিকা, যদিও আফ্রিকার ম্যাক্সিমাম কান্ট্রি ডাইরেক্টলি রাশিয়াকে সাপোর্ট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিপ্লোম্যাটিক রিভাইভাল, সেটা হচ্ছে যে মিন্স্ক লাইক ফ্রেমওয়ার্ক দরকার, একটা অ্যাগ্রি রেজিলিয়েন্স দরকার, ক্রপ ডাইভার্সিফিকেশন, অ্যাগ্রি টুলস, যেমন হ্যাপি সিডার মেশিন যেরকম বললাম, এনার্জি ইন্ডিপেন্ডেন্স, সোলার এবং ইভি ইকোসিস্টেমকে তৈরি করা, আর সাউথ সাউথ কোঅপারেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। তো এটা কি না, এটা একটা, প্রথম হচ্ছে যে কেন আমাদের রিপ্লেসমেন্টের দরকার ছিল। মেন কারণ হচ্ছে যে
এই যে লস গুলো তৈরি করা হয়েছিল সেগুলো একটা আর্কাইক কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে তৈরি করা হয়েছিল। ওকে? আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টটা। সেটা কেন? বাই ব্রিটিশ টু কন্ট্রোল সাবজেক্টস। উই আর নো লঙ্গার সাবজেক্টস, রাইট? তো আমরা সিটিজেন্স, আমরা সাবজেক্টস নয় টু ব্রিটিশ গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাবজেক্ট না, আমরা সিটিজেন্স। তো এই লস গুলোকে চেঞ্জ করা খুব দরকারি হয়ে পড়েছিল। নেক্সট হচ্ছে প্রসিডিউরাল ফ্লস, অর্থাৎ বিচার ব্যবস্থাতেও কিন্তু অনেক ফ্লস আছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। তার কারণে কি হয় না, ডিলেজ ইন ইনভেস্টিগেশন এন্ড ট্রায়ালস, লো কনভিকশন রেট, মানে দোষী সাব্যস্ত হওয়ার যে হার সেটা ভীষণ কম, হাই আন্ডার ট্রায়াল, এটা সবচেয়ে বড় প্রবলেম। বিচারাধীন যে জনসংখ্যা তার সংখ্যা কিন্তু খুব হাই আমাদের, ওভার 75%। এসি ডাইরেক্টিভস এন্ড কমিটিও অনেকগুলো তৈরি করা হয়েছে, যেরকম মালিমাত কমিটি। মালিমাত কমিটি 2003-তে ছিল, যে বলেছিল রিভ্যাম্প করতে হবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে। নেক্সট ছিল জাস্টিস ভার্মা কমিটি 2013-তে। এটা হয়েছিল ওই দিল্লির যে গ্যাংরেপ কেস, তারপরেতে এটা ফর্ম করা হয় এই কমিটিটাকে, ভার্মা কমিটি। তো এটা এরকম বলে কুইক ট্রায়ালস, ফাস্ট ট্র্যাক কোর্ট, এনহ্যান্স পানিশমেন্ট, এসবের কিন্তু এরা আহ, দেয়, রিপোর্ট দেয়। নেক্সট হচ্ছে রণবীর সিং কমিটি। এটা কিন্তু নিউ ক্রিমিনাল লজ এর জন্য যে নতুন যে তিনটে, এই যে সিআরপিসির যে তিনটে, হ্যাঁ, এই তিনটে সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট, এগুলোকে চেক করার জন্য কিন্তু এটি গঠন করা হয়েছিল। এছাড়া নিউ লস এনঅ্যাক্টেড, সেগুলো কি না, প্রথম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, যেটা রিপ্লেস করছে বিএনএস, রিপ্লেস করছে ইন্ডিয়ান পেনাল কোডকে, পেনাল কোড অফ 1860 কে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা মানে বিএনএসএস, এটা কিন্তু রিপ্লেস করছে সিআরপিসি কে 1973। আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বা বিএসএ, এটা কাকে করছে? সাক্ষ্য অধিনিয়ম মানে সাক্ষ্য অধিনিয়ম আর কি। তো এটা রিপ্লেস করছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 কে। তো প্রথমটা দেখে নিই বিএনএস টা কি। বিএনএস এতে নিউ অফেন্স অ্যাড করা হয়েছে কিছু, যেরকম মব লিঞ্চিং, অর্গানাইজ ক্রাইম, যেরকম হচ্ছে সাইবার ক্রাইম নতুন অ্যাড হয়েছে, ল্যান্ড গ্র্যাবিং, এক্সটর্শন, টেরোরিজমকে অ্যাড করা হয়েছে, ইকোনমিক সিকিউরিটি অ্যাড করা হয়েছে, ইকোনমিক সিকিউরিটির উপর যে থ্রেট, তাকেও টেরোরিজমের আন্ডারেতে অ্যাড করা হয়েছে। ডিসাইটফুল ডিসিটফুল প্রমিস টু ম্যারি, মানে মিথ্যে কথা, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে যে সহবাস করা, যেটা সেটাও 10 ইয়ার্স, আপ টু 10 ইয়ার্স জেল। স্ন্যাচিং, স্ন্যাচিং কে বাদ দেওয়া হয়েছে থ্রেফট থেকে। থ্রেফট ইজ ডিফারেন্ট, স্ন্যাচিং ইজ ডিফারেন্ট বলা হয়েছে। নেক্সট হচ্ছে ফেক নিউজ আর হেড স্পিচ কে ক্রিমিনালাইজ করা হয়েছে, এটা খুব ডেঞ্জারাস। নেক্সট কি, যে জেন্ডার নিউট্রালিটি ইন সাম অফেন্সেস, জেন্ডার নিউট্রালিটিকে জোর দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডারদের এক্সপ্লিসিটলি ট্রান্সজেন্ডারদের মেনশন করা হয়েছে বা ক্যাটাগরাইজ করা হয়েছে। এছাড়া সেক্সুয়াল যেটা ইন্টারকোর্স উইথ মাইনর ওয়াইফ, হুম 18 বছর কমে যে যদি বিয়ে করে থাকে, মাইনর ওয়াইফের সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সেটাকেও কিন্তু রেপ হিসাবে কনসিডার করা হবে। ইন্ট্রোডাকশন অফ কমিউনিটি সার্ভিস, হুম এইসবগুলোকে নতুন অ্যাড করা হয়েছে। ডিলিট যেগুলো করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল 377, আর্টিকেল না, সেকশন 377, যেটা হোমোসেক্সুয়ালিটিকে ক্রিমিনালাইজ করতো, সেটা ফুললি রিপিল করা হয়েছে। অ্যাডাল্ট্রি যেটা ছিল সেটাকেও কিন্তু ডিক্রিমিনালাইজ করা হয়েছে, ডিলিট করা হয়েছে। এটাও সেডিশন যেটা, সেটাকে রিপ্লেস করা হয়েছে, ডিলিট করা হয়নি, রিপ্লেস করা হয়েছে কি দিয়ে না, অ্যাক্টস ইন্ডেঞ্জারিং সোভারেন্টি। এটা নিয়ে দেখবো আমরা। নেক্সট হচ্ছে থাগ, প্রভিশন যেটা ছিল সেটাকে রিপিল করা হয়েছে। ওকে, থাগ মানে হচ্ছে ওই যারা লুটপাট চালাতো পুরোনো দিনে, তাদেরকে থাগ বলতো, লুটপাট মার্ডার করতো, তাদের থাগ বলতো। নেক্সট হচ্ছে ম্যারিটাল যে রেপ, ম্যারিটাল রেপটাকে এখনো কিন্তু ক্রিমিনালাইজ করা হয়নি, এটা কিন্তু কনসার্ন একটা। নেক্সট কি না, মেল ভিকটিম অফ সেক্সুয়াল ভায়োলেন্স, যারা মেল ভিকটিম তাদের উপরেও কোনো কিন্তু প্রভিশন দেওয়া হয়নি, ঠিক আছে। আর এই যে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, এটা কিন্তু মিসইউজ করার একটা ভয় আছে। এটা কি ক্ষেত্রে না, এই যে সেডিশন রিপ্লেস বলেছিলাম আমি, হ্যাঁ, সেডিশনকে রিপ্লেস করা হয়েছে অ্যাক্টস ইন্ডেঞ্জারিং সোভারেন্টি দিয়ে। মানে কি না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস মানে হলো যে ইন্ডিয়ান সোভারেন্টি, ইউনিটি আর ইন্টিগ্রিটি, তার উপর যদি কেউ আঘাত আনে,
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টস ইঞ্জিনিয়ারিং সোভারেনিটি এই ক্লজটা লাগবে। তো এটা কিন্তু ভেগলি ডিফাইন করা আছে। কোনোভাবে বলা নেই যে জিনিসটা কি। এই সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলে ছেড়ে দেওয়া হয়েছে। এতে কি অ্যাক্টিভিটিস এক্সপ্লিসিটলি কিন্তু মেনশন নেই। ওকে? তাই মিসইউজ হওয়ার একটা অপশন আছে। নেক্সট হচ্ছে বিএনএসএস। এটা কি? এটা হচ্ছে ইএফআইআরস এর কথা বলা হচ্ছে, সব ইলেকট্রনিক করা। জিরো এফআইআরস এনাবলড হয়েছে। ট্রায়ালস ইন, দেখো ব্যাপারটা হচ্ছে কি না, যখন ফিউজিটিভরা অ্যাবসেন্ট থাকবে, অনুপস্থিত থাকবে, হ্যাঁ? তো তখনও ট্রায়াল হতে পারে। নেক্সট হচ্ছে কি না, ইলেকট্রনিক সামন্স পারমিটেড। হুম? ভিকটিমস টু বি হার্ড ইন সিরিয়াস কেসেস 7 ইয়ার্স প্লাস সেন্টেন্সের জন্য। স্পিডি জাস্টিসকে ম্যান্ডেট করা হয়েছে। চার্জকে ফ্রেমিং করা হবে উইদিন 60 ডেজ ফার্স্ট হিয়ারিং এর করতে হবে। জাজমেন্ট ডেলিভারি উইদিন 35 টু 40 ডেজ স্পিডি ট্রায়ালের জন্য। কারণ হচ্ছে যে আমাদের যারা আন্ডার ট্রায়াল আছে, এই যে পপুলেশন সেটা 75% এর উপরে। দ্যাট ইজ ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট। আর মেডিকেল রিপোর্টস ইন রেপ উইদিন 7 ডেজ। নেক্সট কি, ডিটেনশন অ্যান্ড বেল রিফর্মস এর ক্ষেত্রে পুলিশ কাস্টাডি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 15 টু 60 বা 90 ডেজ অব্দি। স্ট্যাচুটরি বেল যেটা ছিল সেটা মাল্টিপল অফেন্সেস এর ক্ষেত্রে কিন্তু রিমুভ করা হয়েছে। আচ্ছা, ফার্স্ট টাইম অফেন্ডার্স গেট বেল আফটার সার্ভিং 1/3 অফ ম্যাক্স সেন্টেন্সেস। অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এটা বলা হয়েছে বিশেষ করে। নেক্সট হচ্ছে বিএসএ। বিএসএ হচ্ছে ডিজিটাল এরা অ্যাডাপ্টেশন। ওকে? অ্যাকসেপ্টস ডিজিটাল এভিডেন্স, যেরকম হচ্ছে ইমেলস, লগ, সিসিটিভি, জিপিএস, এটা আগে অ্যাকসেপ্ট করা হতো না, সেগুলোকে অ্যাকসেপ্ট করা হবে এখন। ইলেকট্রনিক ওরাল টেস্টিমনিকেও অ্যাকসেপ্ট করার কথা বলা হয়েছে। ঠিক আছে? ভিকটিম স্টেটমেন্ট টু বি রেকর্ডেড ভায়া অডিও অর ভিডিও মিনস। নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স অফ নিউ লস। তো সিগনিফিকেন্স এর মধ্যে প্রথম হচ্ছে জাস্টিস ওভার পানিশমেন্ট। মানে জাস্টিসের, পানিশমেন্টের উপরে জাস্টিসকেই কিন্তু বেশি ফোকাস করা হয়েছে। ডিকলোনাইজ করার চেষ্টা করা হয়েছে লিগাল ফ্রেমওয়ার্ককে। টেকনোলজিকে ইন্টিগ্রেট করার চেষ্টা করা হয়েছে, জেন্ডার সেন্সিটিভ বানানোর চেষ্টা করা হয়েছে বিশেষ করে। সাইবার ইকোনমিক এবং টেরর রিলেটেড যে বিষয়, যেগুলো নতুন বিষয়, সেগুলোকে রেকগনাইজ করার চেষ্টা করা হয়েছে। আর ইএফআইআর করা, কমিউনিটি সার্ভিস, এসবগুলোকে অ্যাড করার চেষ্টা করা হয়েছে। নেক্সট ক্রিটিসিজম কি? এক হচ্ছে যে অনেকেই বলছে যে কসমেটিক নেম চেঞ্জ অনলি। একই জিনিস রয়েছে, ওল্ড কন্টেন্ট বাট নিউ ফরম্যাটে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ভেগ ডেফিনেশনস। এটা আমি বললাম, সাবভার্সিভ আর টেররিস্ট অ্যাক্টস। হুম? এটা কিন্তু মেথ থ্রেটেন্স ফ্রি স্পিচ। মানে এটা কি না, এখানে যেহেতু ক্লিয়ারলি যেহেতু বলা হয়নি কি ক্লজ আছে, কি এক্সপ্লিসিটলি কোনো মেনশন করা হয়নি, সেজন্য কিন্তু ফ্রি স্পিচকে এটা থ্রেটেন করতে পারে, যে কোনো কারণে অ্যারেস্ট করে নিতে পারে। নেক্সট হচ্ছে ডুয়াল সিস্টেম কনফিউশন। আইপিসি এবং বিএনএস টু রান প্যারালালি বেসড অন অফেন্স ডেট। ঠিক আছে? লাগু হওয়ার ডেটের উপরে কিন্তু এটা একটা বড় সমস্যা, যে যারা আইপিসি যখন লাগু ছিল তখন যারা ক্রাইম করেছে তারা আইপিসির আন্ডারেতে তারা বিচার পাবে। আর বিএনএস এর আন্ডারেতে যারা বিএনএস লাগু হওয়ার পর ক্রাইম করেছে তারা বিএনএস এর আন্ডারে পাবে। তার ফলে কি, এটা ডুয়াল সিস্টেম কিন্তু চলতে থাকবে। আর আমাদের জানো যে কত বছর ধরে একটা কেস চলে, তো এটা একটা কনফিউশন সৃষ্টি করতে পারে। নেক্সট সেডিশন রিব্র্যান্ডেড নট রিপিল্ড, যেটা বললাম। নো ক্ল্যারিটি অন কমিউনিটি সার্ভিসেস, ল্যাক অফ ট্রেনিং ফর পুলিশ লয়ার্স, আর ওভার এম্পাওয়ারিং পুলিশ প্রি ট্রায়াল, যেটা যেটা বাড়ানো হয়েছে পুলিশের কাস্টাডিকে। নেক্সট হচ্ছে যে ওয়ে ফরওয়ার্ড কি? তো প্রথম হচ্ছে যে এই যে অ্যাম্বিগুয়াস যে টার্ম গুলো আছে, ভেগ টার্ম, সেগুলোকে ক্লিয়ারলি ডিফাইন করা। ম্যারিটাল রেপকে যে ক্রিমিনালাইজ করা হয়নি সেটাকে রিক্রিমিনালাইজ করা। মেল ভিকটিমসদের উপরে যে, বা ট্রান্স ভিকটিমসদের উপরে যে প্রবলেম, সেক্সুয়াল ভায়োলেন্স হয়, সেগুলোকে অ্যাড্রেস করা। ট্রেনিং প্রোগ্রামস পুলিশ, জুডিশিয়ারি, লয়ার্সের জন্য। সিভিল সোসাইটিকে ল মেকিং এতে অ্যাড করতে হবে, এনগেজ করতে হবে। প্রমোট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস এবং পাবলিক। আর স্ট্রেনদেন সাপোর্ট ফর ভিকটিমস, লিগাল, সাইকোলজিক্যাল, ফিনান্সিয়াল, এই বিষয়তে কিন্তু বিশেষ করে কোনো কিছু বলা হয়। সো এটাই মোটামুটি আমাদের 3টে টপিক। এছাড়া অ্যাব্রিভিয়েশনস গুলো তোমরা
দেখে নেবে। আজকেও দিয়েছি, অনেকগুলো অ্যাব্রিভিয়েশনস দিয়েছি। তার সঙ্গে স্কিমস এবং স্কিমসের ফান্ড আ ইয়েগুলো দিয়েছি। তো এগুলো যদি তোমরা চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর না হলে আমার টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি দিয়েছি লিংক। তো সেখান থেকে টেলিগ্রামের থেকে নিয়ে নিতে পারো। ওকে? চলো আজকের মতো এখানেই। টাটা।